আশা করি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো এবং যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা। আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আমি সামনে কমেন্ট বক্সটা খুলে দেওয়া আছে, সামনে তোমরা যে কোনো ধরনের কমেন্ট করতে পারো আমাদের লাইভ সেশনে, লাইভ ক্লাসগুলোতে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি? আচ্ছা, আজকের আরেকটু লাইটিং বাড়াই, এক সেকেন্ড। আজকে হচ্ছে আমাদের জিকের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস। জিকের ফার্স্ট ক্লাসে আমরা চেষ্টা করব যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিকে কই থেকে পড়া লাগে এবং কি থেকে পড়া লাগে। আমি এই ক্ষেত্রে একটু কথা বলি যে আমি যতগুলো জিকে জিনিসে পড়বো সবগুলো উন্মেষের পিডিএফ যেগুলো আছে, এবং উন্মেষের পিডিএফ গুলো নেওয়া হয়েছে তোমার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালার ওয়েবসাইট থেকে। আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি ওই আমাদের যে এই যে যে পিডিএফ থেকে ক্লাসটা নিচ্ছি ওই পিডিএফটা দিয়ে দিচ্ছি, মানে পিডিএফটা অলরেডি দেওয়া আছে। আর তুমি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালার ওয়েবসাইটে যদি যাও তাহলে তুমি ওই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফটা পাওয়া যাবা, সাধারণ জ্ঞানে সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাবা। আর এই পিডিএফটা আসলে উন্মেষের পিডিএফ। সো উন্মেষের পিডিএফ সব থেকে ভালো দেখে আমি এটা পড়াচ্ছি। যারা উন্মেষের কেউ আছেন কিছু মনে করেন না, আমি নিজে পিডিএফ বানানোর মতো আমার অতটা যোগ্যতা নাই, আমি জাস্ট পড়ায় দেওয়ার মতো যোগ্যতা আছে, যার কারণে আমি উন্মেষের পিডিএফটা সব থেকে ভালো বলতেছি। তার তার কারণে তো আমি উন্মেষের পিডিএফটা নিছি। আর যতগুলা ক্লাস হবে উন্মেষের ক্লাস হবে। কোনো ধরনের কোনো যদি অবজেকশন থাকে কারোর, তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই পিডিএফ, অন্য পিডিএফ থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ওগুলা বাদ দিই। আশা করি কেউ কিছু বলবে না, কারণ আমি অ্যাজ এ নর্মাল টিচার হিসেবে জাস্ট তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জিকে প্রিপারেশন কিভাবে নিবা ওটা দেখানোর চেষ্টা করব। এবং এখানে জিকে আসলে খুব একটা বোঝানোর কিছু নাই, তোমাকে জাস্ট কয়েকটা টপিক আমি বলে দিলাম, মানে মোটামুটি বলা যায় যে রিডিং পড়ার মতো। আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি জাস্ট ক্লাসে থাকো, শুনো কয়েকটা কথা, জানা কথাই ওগুলা জাস্ট তুমি একটু শুনবা, কাজে লাগাবা। এখন একটা ভাইটাল পয়েন্ট আসে, যেটা ভাইয়া জিকে আসলে আমাদের এবার ইন্টারন্যাশনাল থাকবে কিনা। আর যারা মেডিকেল সেকেন্ড টাইমার আছো তারা ভিডিওটা ভালো মতো দেখো, আর যারা ফার্স্ট টাইমার আছো তারা দেখে রাখো, পরে কাজে লাগবে। ইন্টারন্যাশনাল জিকে থাকবে কিনা, আসলে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে 80% চান্স আছে জিকে ইন্টারন্যাশনাল থাকার। আর ইন্টারন্যাশনাল যদি থাকেও হাই লেভেলের ইন্টারন্যাশনাল থাকবে না, 4টা থেকে 5টা ইন্টারন্যাশনাল থাকতে পারে, এবং 4-5টার মধ্যে তোমার 2-3টা ইন্টারন্যাশনাল, রিসেন্ট ইন্টারন্যাশনাল কিছু কথাবার্তা থাকতে পারে। আর আমরা যেগুলা বাংলা যেগুলো পড়বো, মানে জিকের জন্য নর্মালি বাংলাদেশ পার্ট থেকে পড়বো, যেটা মানে সলিড প্রশ্ন, সলিড প্রশ্ন থাকবে 5-6টা। সো সলিড ওই 5-6টা প্রশ্ন যেন আমরা পারি। এবং ওই সলিড 5-6টা প্রশ্ন হইতেছে, ধরে নাও এরকম প্রশ্ন আজকে যেরকম ফার্স্ট ক্লাসে যেগুলো পড়াবো বাংলাদেশের মূল মানে পরিচিতি, ওই পরিচিতি থেকে মেইনলি তোমার 1-2টা প্রশ্ন কমন পাবা আজকের ক্লাস থেকেই। তারপরে বাংলাদেশের ইতিহাস থেকে কিছু কমন পাইতে পারো, অথবা তোমার তোমার কোনো ধরনের সাম্প্রতিক কোনো তথ্যাবলী থেকে কোনো প্রশ্ন পাইতে পারো। জিকে আসলে কই থেকে প্রশ্ন আসবে ওটা তো জানা জানা আসলে খুব একটা যায় না। যতটুকু আমরা পারি, যতটুকু আমাদের পারা সম্ভব হয় ততটুকু জিকে ততটুকু দেখায় দেওয়া সম্ভব হয়, মানে যতটুকু সম্ভব হয় আর কি, হাইয়েস্ট। জিকে আসলে লিমিট নাই পড়ার। আচ্ছা, কয়েকটা জিনিস পড়া শুরু করি, তারপরে আমরা দিকে ফোকাস করবো। দেখো, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস অফ রিপাবলিক অফ বাংলাদেশ, এতটুকু একটু মাথায় রাখবো। রাজধানী ঢাকা, এগুলো সবাই জানি। বাণিজ্যিক রাজধানীর নাম হচ্ছে চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। খেয়াল করবো, বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রভাষার নাম, এটা সবাই আমরা জানি, কিন্তু এটা জানি না যে সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে আছে। আমরা যখন সংবিধান পাঠটা পড়বো জিকে তখন আবার বিস্তারিত পড়বো নি এগুলো। সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে আছে। বাংলাদেশের সাংবিধানিক জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে বাঙালি, এটা সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুইটা। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে তোমার বাংলা ভাষাকে তোমার প্রথম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে? 3 নম্বর। এবং 6 নম্বর অনুচ্ছেদে বাঙালিকে বাংলাদেশের জাতীয়তা বলে ঘোষণা করা হয়েছে। পারা যাবে? অবশ্যই পারা যাবে। বাংলাদেশের সাংবিধানিক নাগরিকত্ব কি? বাংলাদেশি, এটাও 6 নম্বর। ওই যে একই সাথে 6-6, মানে বাংলা, বাঙালি, বাংলাদেশি একই কথাই আসলে। 6 নম্বর। তারপরে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা 2 নং শকের অনুচ্ছেদের মধ্যে 8ম সংশোধনীতে তোমার নেওয়া হয়। এটা নট নেসেসারি। ইসলাম তো এটা সবাই জানি, এবং কত নাম্বার অনুচ্ছেদে আছে সংবিধানে, এটা নট নেসেসারি। এটা দেখো ইম্পর্টেন্ট। বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন ধরনের শাসন ব্যবস্থা? সংসদীয় শাসন ব্যবস্থা। এটা আমরা সবাই ছোটবেলা থেকে জিকে পড়ে আসছি, ছোটবেলা থেকে সামাজিক বিজ্ঞান পড়ে আসছি। অঞ্চলের পরিবেশ এগুলা পড়বো, আরো কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্যাবলী শিখে আসছি এখান থেকে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে কখন, এগুলা সবাই আমরা পারবো, এগুলা দরকার নাই। বাংলাদেশে নামকরণ করেন মানে কে, কখন বাংলাদেশে নামকরণ করেন, এটা আমাদের আপাতত দরকার নেই। দ্রাঘিমাংশ অনুযায়ী, এটা ইম্পর্টেন্ট, 11 নম্বর পয়েন্ট।
11 নম্বর পয়েন্টটা তোমার পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং আসবে। দেখো একটু ফোকাস করি আমরা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়। ভৌগোলিক অবস্থান তোমার ডিফাইন করার জন্য দুইটা রেখা লাগবে। একটা হচ্ছে এই অক্ষরেখা, যেটা অক্ষাংশ রেখা, এবং আরেকটা হচ্ছে দ্রাঘিমা রেখা। সো অক্ষরেখার মধ্যে আমরা পাবো 20, 34 থেকে 26, 38, এইভাবে মনে রাখবা, 20, 34 থেকে 26, 38। এবং অপর পক্ষে দ্রাঘিমা রেখাটা হচ্ছে 88, 01 থেকে 92, 41। মানে আমি এইভাবে মনে রাখি আর কি। তুমি ডিগ্রি, মিনিট এগুলা এগুলা বলার দরকার নেই, তোমার তো জাস্ট এমসিকিউ আসবে। দেখো এইভাবে মনে রাখবো আমরা। দ্রাঘিমাংশ আমার কাছে না এটা মনে হইতো যে অক্ষাংশের থেকে দ্রাঘিমাংশ ওয়াটটা বড় বেশি, যার কারণে আমি এভাবে মনে রাখতাম যে ভ্যালুটা আসলে এই অক্ষাংশের থেকে দ্রাঘিমাংশের ভ্যালুটা বেশি। মানে কোশ্চেনটা তো এটাই আসবে যে নিচের কোনটি বাংলাদেশের তোমার অক্ষাংশের অবস্থান, উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ, পূর্ব দ্রাঘিমাংশ, নয় পশ্চিম দ্রাঘিমাংশ, এরকম কিছু অপশনে থাকবে। এখন তুমি অক্ষাংশ কোনটা আর দ্রাঘিমাংশ কোনটা ওইটা তুমি জানো, মানে এই ভ্যালুগুলো তুমি জানো, বাট কোনটা দ্রাঘিমাংশ আর কোনটা অক্ষাংশ এটা তুমি ভুলে যাবা পরীক্ষার হলে। যার কারণে মনে রাখার টেকনিক, অক্ষাংশ ওয়ার্ডটা ছোট, দ্রাঘিমাংশ ওয়ার্ডটা বড়, এভাবে মনে রাখবা। যার কারণে 88, 01 থেকে 92, 41 সেটা হচ্ছে আমার দ্রাঘিমাংশ রেখা। বাংলাদেশের বর্তমান আয়তন কত? এই আয়তন পার্টটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তারপরে এটা একটু পড়ো যে প্রায় 57,000 বর্গমাইল। আচ্ছা, আর এটা তো পারো 1,47,570 বর্গ কিলোমিটার। ভাই এটা তো পারবাই তোমরা। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি পারা যাবে। তারপর সামনের দিকে আসি যে জিএমটি অনুসারে বাংলাদেশের মানে সময় কতটুকু, +6 আওয়ার। এটা একবার মেডিকেল আসা প্রশ্ন যে তোমার মেইন জিএমটি টাইম অনুযায়ী +6 ঘন্টা, +6 আওয়ার সময় বাংলাদেশের স্থানীয় সময়। আচ্ছা, বাংলাদেশের মূল ভূখণ্ডের অবস্থানের নাম কি? মূল ভূখণ্ডের অবস্থানের নাম, এটা আসলে খুব একটা নট নেসেসারি একটা জিনিস। বিশ্বের সব থেকে বড় বদ্বীপ বলা হয়, এটা ইম্পর্টেন্ট। ডেল্টা বলা হয়, ডেল্টাকে তোমার ঘুরিয়ে দেওয়ার মতো, মানে এটা বয়ের মতো, উল্টা বয়ের মতো আর কি। আচ্ছা, বিশ্বের সব থেকে বড় বদ্বীপ কোনটা? বাংলাদেশ। এখান থেকে এতটুকু জানলেই হবে, বেশি এত বিস্তারিত কিছু পড়ার দরকার নেই। তারপরে দিকে যদি আমরা দেখি বাংলাদেশের বিভাগ কয়টা আছে, বিভাগ আছে 8টা। 8টা বিভাগের মধ্যে আবার জেলা কয়টা? 64টা। 64টা জেলার মধ্যে আবার অনেকগুলা গ্রাম, অনেকগুলা উপজেলা আছে, ওগুলো আমরা একটু পরে শিখবো নি। আপাতত দেখো প্রথম বিভাগ বাংলাদেশে 3টা, ঢাকা, রাজশাহী আর চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম বিভাগ কোনটা? শুধু ঢাকা ঢাকাই দিও না, প্রথম বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, 3টাই। তারপরে দিকে বাংলাদেশের সবশেষ বিভাগ কোনটা? অষ্টম বিভাগ। এটা হচ্ছে তোমার ময়মনসিংহ, অষ্টম বিভাগ। তারপরে নবম বিভাগ কিন্তু প্রস্তাবিত আছে, পদ্মা নামে একটা বিভাগ, ওইটা নিয়ে আমরা বিস্তারিত জানি না, জানার দরকারও নেই। তারপরে হচ্ছে আয়তনে বৃহত্তম বিভাগ কোনটা? চট্টগ্রাম। পারবো এটা, আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম, এটা সবাই আমরা জানি। আর ক্ষুদ্রতম কোনটা? যেটা সবার শেষে হয়েছে ওইটাই ক্ষুদ্রতম বিভাগ। ময়মনসিংহ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম বিভাগ। পারা যাবে এগুলো। আচ্ছা, বাংলাদেশের প্রথম জেলা কোনটা? এটাও অনেকে অ্যান্সার না ঢাকা দাগাই দিবা। বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম। তারপর স্বাধীনতার পূর্ব পর্যন্ত জেলা কয়টা ছিল, অর্থাৎ মেজর যে বড় জেলা ছিল, উপকূলীয় জেলা। দেখো উপকূলীয় জেলা এবং মেজর জেলাগুলো, অর্থাৎ স্বাধীনতার পূর্বেই জেলা ছিল ওগুলো 19টা করে। তাহলে উপকূলীয় জেলা এবং মেজর বড় জেলা 19টা, এবং উপকূলীয় জেলা 19টা। বাংলাদেশের আয়তনে সব থেকে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। এইটা আগে শিখছিলাম যে আয়তনে সব থেকে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, বৃহত্তম বিভাগ চট্টগ্রাম। এখন হচ্ছে জেলাতে আসছি আমরা। বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা দুইটা। বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি, ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আশা করি পারা যাবে এতটুকু। তারপরে দিকে ফোকাস করি আমরা, প্রথম ডিজিটাল জেলা কোনটা? এই টাইপের প্রশ্ন যদি দেয় তোমাকে, এটা তোমার একটু পারতে হবে। দেখো আছে, এটা আসা প্রশ্ন, যশোর হচ্ছে প্রথম ডিজিটাল জেলা। তারপরে দিকে বাংলাদেশের জনসংখ্যায় বড় জেলা কোনটা? এটা অবভিয়াসলি ঢাকাই হবে, ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে দিকে বাংলাদেশের জনসংখ্যায় সব থেকে ছোট জেলা কোনটা? ছোট জেলা হচ্ছে বান্দরবান। না, জনসংখ্যায় ছোট জেলা কিন্তু বান্দরবান, কারণ বান্দরবান এরিয়াতে বড় এরিয়া হলেও তোমার লোকজন কম আছে। তো বাংলাদেশের সব থেকে তোমার ছোট জেলা হচ্ছে বান্দরবান, পারা যাবে। তারপরে সব থেকে বড় গ্রাম কোনটা? এটি একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন হয়ে যায় না তোমাদের জন্য? তারপরেও মনে রাখো বানিয়াচং বা হবিগঞ্জের যে বানিয়াচং, এটা হচ্ছে সব থেকে বড় গ্রাম বাংলাদেশে। তাহলে এই কয়টা পার্ট আশা করি পারবো। এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যশোর হচ্ছে প্রথম ডিজিটাল জেলা। যশোরের আরেকটি ইম্পর্টেন্স আছে, যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত এরিয়া। এটাও আমরা যেন পারি ভালো মতো। এগুলা শিখে গেলে সামনের দিকে আগাই। সামনের দিকে আগেলে বাংলাদেশের একটা তুমি ম্যাপ দেখতে পারবো, এবং ম্যাপের মধ্যে বেশ কয়েকটা কথাবার্তা বলে দেওয়া আছে, যেমন সব থেকে উত্তরের জায়গা যেটা,
উত্তরের জায়গা কোনটা, উপজেলা কোনটা, জেলা কোনটা, তিনটা জিনিস এখানে। উত্তরের জেলা প্রথম, সবার উত্তরের জেলা পঞ্চগড়। যদি তোমাকে বলে উত্তরের উপজেলা কোনটা, বলবা তেতুলিয়া। যদি বলে ওইটা তেতুলিয়ার কোথায়, তুমি বলবা বাংলা বান্ধাতে, সব থেকে উত্তরে। তারপরে আসে সব থেকে লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডে বলতে সব থেকে তোমার পশ্চিমের দিকে, এই সাইড তো পশ্চিমের দিক। এটা যদি ভুলে যাও মনে রাখবে, এদিকে তো পশ্চিমবঙ্গ থাকে আমাদের, আমাদের না সরি ইন্ডিয়া, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ। একটু পরে আসে বই এগুলো, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা তারপরে এদিক দিয়ে হ্যান ত্যান অনেক কিছু থাকে। এখন পশ্চিমের দিকে সব থেকে পশ্চিমের জায়গা কোনটা, দেখো এদিকে যদি লাইন বরাবর লাইন টানো, একটা লাইন টানলে তুমি এই এরিয়াটাই পাবা। এই এরিয়াটার মধ্যে সব থেকে পশ্চিমের জেলা হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের কোন জায়গা, কোন জায়গা বলতে কোন উপজেলা, শিবগঞ্জ। শিবগঞ্জের কোনটা, মনকাশা। তারপরে পারবো তাহলে সব থেকে নিচের দিকে যদি যাই, সব থেকে নিচের দিকে আসবো, এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম কক্সবাজার। কক্সবাজারের সব থেকে নিচের দিকে, অর্থাৎ সব থেকে তোমার বলা যায় যে সব থেকে সাউথের দিকে, সাউথের দিকে বলতে সব থেকে দক্ষিণের দিকে। উপরেটা ছিল উত্তরে পঞ্চগড়, এটা হচ্ছে দক্ষিণের দিক। তাহলে দক্ষিণের দিকে সব থেকে দক্ষিণের স্থান কোনটা, স্থান পরে আসতেছে, আগে জেলা কক্সবাজার। অবশ্যই এটা কক্সবাজার এরিয়ার মধ্যেই পড়তেছে। আচ্ছা কক্সবাজার ভালো কথা, কক্সবাজার কোথায়, কক্সবাজারের টেকনাফে। টেকনাফের ইউনিয়ন কোনটা, টেকনাফের কিন্তু একটা ইউনিয়ন, সেন্ট মার্টিন একটা ইউনিয়ন, তাহলে সেন্ট মার্টিন ইউনিয়ন। সেন্ট মার্টিনের মধ্যে আরেকটা জায়গা আছে যেটা ছেড়াতি, বইটা হচ্ছে সব থেকে নিচে, মানে একদম সব থেকে কোনায় একটা জায়গা, যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে দক্ষিণের জেলা, জায়গা এবং স্থান। আশা করি পারবা এগুলো। তারপরে দিকে ভাই খেয়াল করি, এটা হচ্ছে সব থেকে ডান দিকে, অর্থাৎ ডান দিকে বলতে বোঝায় কি পূর্ব দিকে। পূর্ব দিকের মধ্যে দেখো, পূর্ব দিকে তুমি আবার ভাইবো না যে ভাইয়া পূর্ব দিকে তো সিলেট এই এরিয়াটা থাকে, কিন্তু তুমি যদি এই বরাবর একটা টান দাও, এই বরাবর টান দিলে তুমি না এই জায়গাতেই সবার পূর্ব জায়গাটা এখানেই পাবা। সো এটা হচ্ছে জেলাটা বান্দরবান। বান্দরবানের কোথায়, বান্দরবানের থানচি। থানচি হচ্ছে একটা উপজেলা। থানচি উপজেলার স্থান কোনটা, আখাইঠং। তাহলে টোটাল এই যে কয়টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কোথায় কোনটা, উত্তরে কোনটা, পূর্বে কোনটা, পশ্চিমে কোনটা, দক্ষিণে কোনটা। সো এই টাইপের প্রশ্নগুলো আমাদের পারতে হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পারতে হবে। দেখো আমি কিন্তু কোনো ধরনের হিবিজিবি মানে বিস্তারিত করে কিছু কিন্তু পড়ার নাই, একদম সোজা পড়া, জাস্ট তোমাদের পড়তে হবে। আমি ক্লাসগুলো এই কারণেই নিচ্ছি, এই ক্লাসগুলো যেন তুমি একটু ঠান্ডা মাথায় দেখতে পারো, ঠান্ডা মাথায় পড়তে পারো। আর যেটা ইন্টারন্যাশনালের কথা বললাম, যে ইন্টারন্যাশনাল নিয়ে তুমি আপাতত চিন্তা করো না। ইন্টারন্যাশনালের যদি কোনো সাজেশন মানে ক্লাস দরকার হয়, আমার যদি মানে আমি বা কোনো ধরনের সোর্স যদি পাই যে ইন্টারন্যাশনাল আসবে, তাহলে ইন্টারন্যাশনালের ক্লাস দিতে থাকবো, নো প্রবলেম। আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমি যতটুকু পারি আমি পড়ে অ্যাটলিস্ট তোমাকে এতটুকু পড়াই দিতে পারবো যতটুকু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। ইন্টারন্যাশনাল তো অনেক বড় একটা ভাস্ট সাবজেক্ট, তাই না? আর জিকেও তো একটা ভাস্ট সাবজেক্ট, কিন্তু আমাদের কিন্তু এত কিছু লাগবে না, আমাদের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলো আছে। সো এত কিছু লাগবে না, যতটুকু লাগে, যতটুকু মিনিমাম, যতটুকু আমাদের জানা দরকার, অ্যাটলিস্ট জিকেতে 10-এর মধ্যে 7 মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি যেন তুমি অর্জন করতে পারো, ততটুকু যেন পড়াই দিতে পারি, এতটুকু আমার টার্গেট আর কি। আমার কেন, তোমার সবারই টার্গেট। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। আবার এমন প্রশ্ন করো না যে ভাই জিকে দুনিয়ার সব থেকে কঠিন প্রশ্ন, এগুলা কিছু প্রশ্ন করো না ভাই, আমি এতটাও জিকেটা এতটাও তো পারদর্শী না। আচ্ছা এদিকে দেখো কয়েকটা ইম্পর্টেন্ট কথা, আমরা ফোকাস করতেছি কিসে, যেগুলা পরীক্ষায় আসবে ওদিকে ফোকাস করতেছি, নট এতটা ফাস্ট ভাবে জানার জন্য কিছু ফোকাস করতেছি না। আচ্ছা তারপর আসো, তাহলে এগুলা পারবা তো নাকি? এগুলা না পারলে সর্বনাশ ভাই। এগুলা কেউ মানে এমন কেউ নাই যেগুলো পারে না, মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রার্থী তারাও পারবে, তুমি না পারলে সর্বনাশ। তারপরে দিকে তুমি যদি আসো, যে কয়েকটা কথা আছে, এগুলা আসলে মনে রাখার টেকনিক, এগুলা দরকার নাই। মনে রাখার টেকনিক আমি নিজেও পড়তাম না, তোমাদের ওপরতে না করি। এখান থেকে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিবা। আমাদের টেলিগ্রামের মধ্যে তোমার এমসিকিউ এগুলা দেওয়াই আছে, এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিবা। বিসিএস এর প্রশ্ন, বাংলাদেশের সব থেকে উত্তরের জেলা কোনটা, এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। আমরা চলে আসি পরের টপিকে, চলে আসি এই টপিকটা, বাংলাদেশের ভূপ্রকৃতি। আচ্ছা, ভূপ্রকৃতির মধ্যে তোমার 3 ধরনের ভূপ্রকৃতি পাওয়া যায়। 3 ধরনের ভূপ্রকৃতির মধ্যে একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, একটা হচ্ছে প্লাস্টোসিন যুগের পাহাড়, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। সাম্প্রতিক কালের প্লাবন সমূহের মধ্যে তোমার বিভিন্ন ধরনের নদী উপনদী থেকে তোমার পলি নিয়ে এসে সমতল ভূমি গঠন করে। এখানে সমতল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। সমতল ভূমি গঠন করে তোমার প্লাবন ভূমি। টারশিয়ারি যুগের পাহাড়গুলা কোথায় অবস্থিত, এটা মনে রাখবো তুমি এইভাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা হয় এরকমই, যে আমাদের
আর ডান সাইডের যেগুলো আছে অর্থাৎ ম্যাপের ডান সাইডের, অর্থাৎ ডান সাইডে কি সিলেট, আর ওইদিকে নিচের দিকে ডান সাইডে কোনটা আছে চট্টগ্রাম। সো ডান সাইডের যেগুলো আছে ওগুলোই তোমার টারশিয়ারি, অর্থাৎ খুবই আদিকালের পাহাড় সমূহ, যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এবং ওদিক দিয়ে আছে সিলেটের উত্তরাংশ বা সিলেটের কোনো একটা এরিয়া। এতটুকু মনে রাখলেই চলবে। ময়মনসিংহ, নেত্রকোনা এতটুকু যদি পারো তুমি একটু পড়ে রাখতে পারো, নট নেসেসারি। তারপরে সামনের দিকে যদি আগাই, যে তুমি যদি প্লাস্টোসিন যুগের সোপান সমূহতে আসো তাহলে এটা দিকে খেয়াল করবা যে এই সাম্প্রতিক প্লাবন বাদ দিয়ে এবং টারশিয়ারি যদি এই দুইটা বাদ দাও তাহলে প্লাস্টোসিনের তোমার প্লাস্টোসিন যুগের সোপান সমূহ পাবা। এই প্লাস্টোসিন যুগের সোপান সমূহের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে দুইটা জায়গাতে আছে, একটা হচ্ছে মধুপুর এবং ভাওলের গড়, কুমিল্লার লালমাই এবং বরেন্দ্র অঞ্চল। যেটা বরেন্দ্র অঞ্চলের মধ্যে আমরা সবাই জানি বরেন্দ্র অঞ্চল, তোমার একটা ম্যাপ ম্যাপ থাকলে আরো ভালো মতো বুঝাইতে পারতাম। ম্যাপের মধ্যে এখানেই ফোকাস করি আমি, যে ম্যাপটা ছিল ছোটখাটো একটা ম্যাপ। এখানে তোমার তিনটা অঞ্চল, যে এদিকে আমাদের মধুপুর অর্থাৎ টাঙ্গাইলের মধুপুর, এদিকে হচ্ছে কুমিল্লা, কুমিল্লার ময়নামতি, এবং এদিক দিয়ে হচ্ছে বরেন্দ্র অঞ্চল। সো এই তিনটা এরিয়ার মধ্যে তিনটা এরিয়া আমরা একটু ফোকাস করলে আশা করি পারবো এগুলো। এই তিনটা এরিয়াই হচ্ছে তোমার প্লাস্টোসিন যুগের সোপান সমূহ। তারপরে দিকে যদি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ফোকাস করি, যে বাংলাদেশের ঋতু কয়টা আছে। বাংলাদেশের ঋতু হচ্ছে তোমার টোটাল 6টা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এগুলো পারবো। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের জলবায়ু? ক্রান্তীয় মৌসুমীয় জলবায়ু। আচ্ছা, এই পিডিএফটা একটু খোলা দেখা যাচ্ছে, আমি দেখি আবার আনা যায় কিনা। একটু একটু ওয়েট করি যেন আসে। অনেকগুলো ট্যাব ওপেন করা তো, তার জন্য পিডিএফ পিডিএফ কেন জানি ঘোলা হয়ে গেছে। নাকি উন্মেষের পিডিএফ নিজে দেখে ইচ্ছাকৃতভাবে আমাকে প্রতারিত করতেছে, এটাও একটা ফ্যাক্ট হইতে পারে। উন্মেষের পিডিএফ না, আসলে সবগুলাই উন্মেষের পিডিএফ যেখান থেকে পড়ায়, উন্মেষ বা রেটিনা বলো। কি হইলো ঘোড়া ডিম। আচ্ছা, কেটে আবার দিই দাঁড়াও। এই যে আসছে, আসছে আসছে, এখন ভালো মতো আসছে। এখন ভালো মতো আসছে। তাহলে আমরা পরবর্তীতে ফোকাস করি। তুই কি বুঝতেছো ক্লাসে? ক্লাসে কি কেউ আসো? উপকারে লাগতেছে আদৌ? আরে উপকারে লাগবে। যারা ফার্স্ট টাইমার থাকবা তারা পরবর্তীতে ফোকাস করি। তুই কি বুঝতেছো ক্লাসে? আচ্ছা, যারা ফার্স্ট টাইমে পরবর্তীতে ক্লাস দেখবা তাদের অবশ্যই উপকারে লাগবে। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স দেখবো না। আচ্ছা দেখো, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত, এখান থেকে আসি। বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। এতটুকু বললেই হবে। সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, নট নেসেসারি। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? বৃষ্টিপাত কিন্তু সেন্টিমিটার হিসাব করা হয়, 203 সেন্টিমিটার। বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চলের নাম কি? খুব ইম্পর্টেন্ট ভাই, এটা একটু মুখস্থ করে যাও। সব সর্বোচ্চ হচ্ছে আমাদের সিলেটের লালখানে, এবং সর্বনিম্ন হচ্ছে নাটোরের লালপুরে। দুইটাই কিন্তু লাল, লাল দিয়ে নাম। কেমনে মনে রাখবো? সর্বোচ্চ বৃষ্টিপাত আসলে সিলেটেই হবে, এবং সর্বনিম্ন সর্বনিম্ন তোমরা এভাবে দেখো, তোমরা তো বাংলাদেশে থাকো, তুমি তো এটা জানো যে বাংলাদেশের যে উত্তর এরিয়াতে, মানে উত্তরে বগুড়া, নাটোর, ওই এরিয়াটা যেটা আছে, বগুড়া, নাটোর, তারপরে আর কি আছে, রংপুর, তারপর রাজশাহী, তারপর জামালপুর, সিরাজগঞ্জ, নাটোর, ওই এরিয়াটা যেটা আছে না, ওই এরিয়াতে তো গরম হয় বেশি। সো তুমি এভাবে মনে রাখো, তাহলে ওইখানে সব থেকে কম বৃষ্টিপাত হয়। ওইভাবে মনে রাখা যায়, গরম যেখানে হয় ওইখানে কম বৃষ্টিপাত হয়। আর সিলেটের এরিয়াতে, মানে ডান দিকের যে এরিয়াগুলোতে, ওই এরিয়াতে বেশি বৃষ্টিপাত হয়। সিলেটের লালখান নামে একটা জায়গা আছে, ওই লালখান এরিয়াতে সব থেকে বেশি বৃষ্টিপাত, এবং নাটোরের লালপুরে সব থেকে কম বৃষ্টিপাত হয়। এই দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে। তারপরে আসো দেখো 6 নম্বরে। আহ এখানে বাংলাদেশের পূর্বে সাগর গর্ভে নিমজ্জিত ছিল, তার প্রমাণ কি? চুনাপাথরের খনি, নট নেসেসারি। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটা? খুব ইম্পর্টেন্ট। যেখানে বৃষ্টি কম হয় ওইটাই উষ্ণতম স্থান। লালপুর, নাটোর। উষ্ণতম জেলা কোনটা?
এটা আবার একটু ঝামেলা। উষ্ণতম স্থান দেওয়া আছে একটা নাটোর, বাট উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। রাজশাহীতে আসলে খুবই গরম পড়ে। তুমি যদি দেখো ম্যাপটা দেখো, রাজশাহী সবার লেফট সাইডের দিকে, মানে বাম সাইডের দিকে, মানে সবার বাম সাইডের দিকে না, মানে অ্যারাউন্ড বলা যায় যে বাম সাইডের দিকে। সো তুমি যদি ম্যাপের দিকে খেয়াল করো, তুমি অবশ্যই ম্যাপটা সামনে রাখবা। দেখো আমার সামনে ম্যাপ রাখা, আমি ম্যাপ দেখে দেখে কথা বলতেছি, ম্যাপ সামনে রাখা। সো রাজশাহী হচ্ছে বাংলাদেশের উষ্ণতম জায়গা। শীতলতম স্থান কোনটা? শীতলতম স্থান হচ্ছে অবশ্যই ডান দিকের জায়গায় হবে, অর্থাৎ সিলেটের কোনো একটা এরিয়া, সিলেটেরই একটা এরিয়া, মানে সিলেটের আশেপাশে শ্রীমঙ্গল এরিয়াতে। তাহলে বলা যায় শ্রীমঙ্গল হচ্ছে সব থেকে উষ্ণ শীতলতম স্থান। শীতলতম জেলা কোনটা বাংলাদেশে? শীতলতম জেলা হচ্ছে তাহলে সিলেট। এটা দেখো একদম ইন্টারকানেক্টেড সবগুলো একটার সাথে আরেকটা। তাহলে এগুলো প্র্যাকটিস করে ফেলবে, এমসিকিউ গুলো, আশা করি এগুলো পারা যাবে। তাহলে বাংলাদেশে আয়তনে বিশ্বের কততম? এই প্রশ্নের অ্যান্সারে যদি যাই, তাহলে 94তম। এগুলো একটু মনে রাখতে হবে। বাংলাদেশের আয়তনে দক্ষিণ এশিয়ার কততম? এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল টাইপের কোশ্চেন। চতুর্থ আয়তনে দক্ষিণ এশিয়ার চতুর্থ, কিন্তু আয়তনে বিশ্বে হইতেছে তোমার দক্ষিণ এশিয়াতে চতুর্থ, বিশ্বে হচ্ছে 98 বা 94, সরি। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি? অবশ্যই দুইটা, এটা বেসিক জিনিস, ভারত মিয়ানমার। মোট সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। এটা খুবই বেসিক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী জেলা আছে টোটাল বাংলাদেশে, আহ, তোমার সীমান্তবর্তী জেলা না, সীমান্তবর্তী এরিয়া আছে টোটাল 32টা। মোট সীমান্তবর্তী জেলা আছে টোটাল 32টা। এবং এই সীমান্তবর্তী জেলা 32টার মধ্যে কয়টা ভারতের সাথে? তোমার ভারতের সাথে 30টা। এবং কয়টা মায়ানমারের সাথে? মায়ানমারের সাথে 3টা। তাহলে তো হয়ে গেল 33টা। আসলে একটা কমন আছে মাঝখানে, ওই কমনটা হচ্ছে তোমার দুইটা এরিয়ার সাথেই সংযুক্ত স্থাপন করে। যেমন এখানে একটা এমসিকিউ আছেই, তোমার ওই কমন জায়গাটা হচ্ছে বান্দরবান আর কক্সবাজার। এইটা একদম পার্টিকুলারলি তোমার মায়ানমারের সাথে, এবং অপরপক্ষে তোমার রাঙামাটি, এই এরিয়াটা ভারত এবং মায়ানমার দুইটার সাথেই। তাহলে একটা কমন, এটা হচ্ছে রাঙামাটি, রাঙামাটিটা কমন। এবং এই দুইটা শুধুমাত্র মায়ানমারের সাথে, বান্দরবান এবং কক্সবাজার। তুমি যদি ম্যাপের দিকে খেয়াল করো তাহলে ভালো মতো পারবা এটা। তাহলে আবারও বলি, বাংলাদেশের টোটাল সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। ভারতের সাথে কয়টা? 30টা। মায়ানমারের সাথে কয়টা? 3টা। কি কি? রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। যেটার মধ্যে তাহলে হয়ে গেল টোটাল 33টা, না একটা কমন আছে। মানে একটা কমন বলতে কি, রাঙামাটি জেলাতে তোমার একই সাথে ভারতের সাথে সীমান্ত আছে, একই সাথে তোমার মিয়ানমারের সাথেও সীমান্ত আছে, এতটুকু পারবো। শান্তি রক্ষা সীমান্ত রক্ষা বাহিনী নাম কি? বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী নাম হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর নাম হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। এগুলো একটু দেখে রেখো। বাংলাবান্ধা সীমান্ত কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা নদীর তীরে বাংলাবান্ধা সীমান্ত। সীমান্ত এটা একটু দেখে রাখো, জিকে প্রশ্ন, নর্মাল জিকে প্রশ্ন। তারপরে থেকে আরো কিছু যদি কথাবার্তা দেখি, এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা দেওয়া আছে, যেটার মধ্যে দুইটা জিনিস পড়বো আমরা, শুধুমাত্র শুধুমাত্র দুইটা। সর্বমোট সীমারেখা কোনটা? এই সীমারেখার আয়তন কিন্তু এক না। সীমারেখা হচ্ছে তোমার 51-38, একটু কষ্ট করে মুখস্থ রাখবো। আর ভূগোল বইতে দেওয়া আছে 47-12। এটা আসলে দুইটা প্রশ্ন, মানে দুই রকম দুইটা প্রশ্ন থাকে। যেখান থেকে যে প্রশ্ন দেওয়া আছে ওইখান থেকে ওইভাবে অ্যান্সার করতে হবে। ধরো 51-38 দেওয়া, আর একটা অপশন তো তোমার 47-12 ওইভাবে দিবে না। 47-12 ওইভাবে কেন বলতেছি, 4712 কেন বললাম না? বলতে সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয়। আসলে আমাদের এখানে মেডিকেল ভর্তি পরীক্ষাতে ভাই, আবারও বললাম যে তোমার যতটা মনে রাখা যায়, যতটা ইজিলি মনে রাখা যায়, যতটা অ্যাকুরেটলি মনে রাখা যায়, ওইটা না, মানে যতটা মানে একদম এক্স্যাক্টলি মনে রাখা যায় ওইটা না। যেমন 47-12 এভাবে মনে রাখবো, এখানে মনে রাখবো তোমার 51-38 এভাবে মনে রাখবো, তাহলে আর ভালো হয়। দেখো যেটা বলতেছিলাম যে 51-38 আর 47-12 এই দুইটা অপশন একসাথে দিবে না। তোমার 51-38, তারপরে 5135 এরকম এই অপশনগুলো দিবে। ধরে নাও এখানে আরো কিছু অপশন বানায় এখানে দিবে, এটার সাথে আরো অপশন দিবে হচ্ছে 5038, তারপরে 5032, 5033, এভাবে অপশন বানিয়ে দিবে। সো আবার এখান থেকে আবার আরো অপশন বানিয়ে দিবে 4777, তারপরে 47112, এটা অপশনটা তো এটাই কারেক্ট, তাহলে আরেকটা দিবে 4812, এভাবে দিবে। তাহলে দুইটা সেম দিবে না, দুইটা বইতে যেহেতু দুইভাবে দেওয়া আছে, এটা মনে রাখবো। তারপরে দেখো বাংলাদেশের মোট স্থলসীমা এবং স্থলসীমা, এটা নট নেসেসারি। উপকূলীয় দৈর্ঘ্য কত? 711, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবে। উপকূলীয় দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার বাংলাদেশে। তারপরে দিকে যদি দেখো বাংলাদেশ এবং ভারতের সীমারেখার দৈর্ঘ্য কত, এইটাও ইম্পর্টেন্ট। ভারত বাংলাদেশ সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে 4156। এই 4156 তুমি যদি এটা থেকে বিয়োগ দাও, বিয়োগ দিলে পাবা হচ্ছে তাহলে বাকিটুকু, অর্থাৎ মিয়ানমারের সাথে যতটুকু সীমান্ত,
ইজি একদম। তারপরে দেখো যে দুইটা তিনটা পয়েন্ট, নিচের তিনটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। রাজনৈতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক সমুদ্র সীমা কত এবং মহিষপান কত। রাজনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে এই অর্থনৈতিক বাণিজ্য করা যায় যে এরিয়া পর্যন্ত, এবং রাজনৈতিক হচ্ছে আমাদের এখানে আমাদের যে মিলিটারি যে প্রোগ্রামগুলো ওগুলো রাখা যাবে এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত। তারপরে দিকে তুমি যদি দেখো মহিষপান কত, এটা হচ্ছে 350 নটিক্যাল মাইল। এটা নট নেসেসারি, এতটা নেসেসারি জিনিস না। বিশেষ তত বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত, এটা বাংলাদেশের দুবার আন্তর্জাতিক আন্দোলনের মাধ্যমে তোমার মিয়ানমারের সাথে একটা ঝামেলা করে আলটিমেটলি এখানে সমুদ্রের জয় পাইছিল। এইখান থেকে এই ওয়ার্ডটি একটু মনে রাখবো, ITLOS। এটা হচ্ছে জার্মানিতে অবস্থিত সামুদ্রিক আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ITLOS। এখান থেকে মিয়ানমারের সাথে একটা সমুদ্র নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ওই ঝামেলার মধ্যে 2012 সালে বাংলাদেশ জিতে আর কি ওই রায়টাতে। ওই রায়টা দিয়েছিল কোথায়, এটা আন্তর্জাতিক একটা ট্রাইব্যুনাল যেটা সমুদ্র নিয়ে কাজ করে, সমুদ্রের যে মীমাংসা নিয়ে কাজ করে, এরকম আর কি কাহিনী। এটি একটু মাথায় রাখবো। আর পিসি এটা মনে রাখার দরকার নেই, কারণ এটি পরীক্ষায় বারবার আসে, মিয়ানমারের সাথে সমুদ্র জয়, এটি একটু মাথায় রাখলেই চলবে। তারপরে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ততে তুমি যদি আসো, যে বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত, পশ্চিমবঙ্গ বেসিক জিনিস। উত্তরে কোনটা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, এগুলো কিন্তু আমরা সবাই জানি। আবার জাস্ট একটু রিক্যাপিচুলেট করি, বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্য অবস্থিত, পূর্বে মানে বলতে কোনটা বোঝাচ্ছে, ডান দিকে, পূর্বে ডান দিকে। ডান দিকে তোমার আসাম, ত্রিপুরা, মিজোরাম। এখানে দেখো আসাম রাজ্যটা কিন্তু উপরেও আছে ডানেও আছে। আবারও বলি, আসাম রাজ্যটা উপরেও আছে ডানেও আছে। উপরে বলতে উত্তরেও আছে ডানেও আছে আসাম। ত্রিপুরা ডানে আছে, মিজোরাম ডানে আছে। ডানে মানে কি, পূর্বে আছে। তারপরে হচ্ছে দক্ষিণে কি আছে, দক্ষিণে আসলে ভারতের ভারতের আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেগুলো আছে, আর বাংলাদেশের বঙ্গোপসাগর আছে। বাংলাদেশের তিন দিকে জায়গা হচ্ছে ভারত। ভারতের মোট রাজ্য কয়টা আছে, 28টা রাজ্য আছে বাংলাদেশের সাথে। আচ্ছা, ভারতের মোট রাজ্য কয়টা, 28টা, এটা বাংলাদেশের সাথে না, ভারতের এই টোটাল রাজ্য 28টা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা আছে, 5টা। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টা আছে বাংলাদেশের সাথে, 5টা। আর বাংলাদেশের কয়টা আছে, 32টা না 30টা ভারতের সাথে। তারপরে দেখি বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সব থেকে বেশি, পশ্চিমবঙ্গের, খুব ইম্পর্টেন্ট। তারপরে বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সব থেকে কম, আসামের। বাংলাদেশের সাথে কোন বিভাগের ভারতের সীমান্ত সংযোগই নেই, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ ভারত অমীমাংসিত সীমান্ত কত এরিয়া, 2.5 কিলোমিটার। ফেনী এরিয়ার মুহুরীর যে চরটা আছে ওইখানে অমীমাংসিত এরিয়া। এটা আমাদের জানার খুব একটা দরকার নাই। ভারত মিয়ানমারের সাথে এটাও খুব একটা, এটা তো বললামই। 20 নম্বর প্রশ্ন কিন্তু অলরেডি বলছি যে তো রাঙামাটি জেলা ভারতের সাথেও আছে, মিয়ানমারের সাথেও আছে। 21 নম্বর প্রশ্ন, যেটা বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই, বান্দরবান এবং কক্সবাজারের সাথে তোমার ভারতের কোনো সংযোগ নাই, মিয়ানমারের সংযোগ আছে। এইটাই এতক্ষণ ধরে বললাম। আমরা মোটামুটি বাংলাদেশের যে পরিচিতি পার্টটা আছে, বাংলাদেশের পরিচিতি পার্টের এতটুকু পর্যন্ত মোটামুটি যতটুকু পড়লাম ততটুকু একটু শিখে রাখবো। আমরা পরবর্তী ক্লাসে বাংলাদেশের পরিচিতির যে বাকি পার্ট আছে, বাকি পার্টগুলো আবার একটু দেখার চেষ্টা করব। যতটুকু আমি পারি না কেন, যতটুকু সম্ভব হয় না কেন, ততটুকু তুমি পড়ো। কারণ আমরা ভাইয়া এইভাবে পড়ি আসলে, মেডিকেল ভর্তি পরীক্ষাতে জিকেতে এতটা ডিপ যাওয়া লাগবে না। বেসিক যে প্রশ্নগুলো আসছে না ওগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা, বারবার দাগাবা। জিকের যে প্রশ্ন, তোমার যে বইটা আছে MP3 বই অথবা জুবায়ের জিকে, অথবা তুমি উন্মেষের বই, রেটিনার বই, যে কোনো বইটা, যে কোনো বেসিক বইটা পড়লেই আমাদের জন্য মোটামুটি ভাবে এনাফ। তুমি ধরে নাও জিকেতে 10টা প্রশ্নের মধ্যে 2টা কমন পাইতে পারো, নো প্রবলেম, কিন্তু তুমি 10টা প্রশ্ন পারার মতো একটা প্র্যাকটিস করে যাবা, যেন তোমার এই কনফিডেন্স থাকে আমি পারার মতো পড়ে আসছি। কিন্তু তুমি যদি কিছু না পড়ে আসো, তাহলে দেখবা যে তুমি 10টার মধ্যে যে 2টা পারার কথা 2টাও পারবা না। ইভেনচুয়ালি তোমার দেখা যাবে যে জিকে তে কনফিডেন্স কম থাকার কারণে আলটিমেটলি সাধারণ জ্ঞানের জ্ঞান কম থাকার কারণে তোমার একটা কনফিডেন্স কম থাকলে অপরপক্ষে তোমার যে ইংলিশ, তারপরে রসায়ন, পদার্থবিজ্ঞান, বায়োলজি, ওগুলাতেও তোমার প্রিপারেশন ভালো থাকলেও পরীক্ষার হলে যায় খারাপ হয়ে যাবে। সো এই কথা দিয়ে আজকের ক্লাসে শেষ করি। পরবর্তী ক্লাসে আমরা বাকি জিকে পার্টগুলো শেষ করার চেষ্টা করবো এবং ইন্টারন্যাশনাল পার্ট যদি দরকার হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।